ঐকমত্য কমিশনের বিরুদ্ধে এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ বিএনপির। সংলাপ ছাড়াই শতাধিক প্রস্তাব গ্রহণের সমালোচনা এনসিপির। কাল মতামত জমা দেবে দুই দল। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। আমরা 111টি যে সংস্কার সুপারিশ তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। সংস্কার নিয়ে দ্রুত সব পক্ষের ঐক্যমত্যে পৌঁছানোর আশা কমিশনের। খেলাফতে মজলিস ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। এক ব্যক্তির মালিকানায় থাকবেন একাধিক গণমাধ্যম। সংবাদপত্রের মালিকপক্ষ পাবে না টেলিভিশন লাইসেন্স। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। মাত্র একটি গ্যারেজকে সতর্ক করে ফিটনেসবিহীন বাস বন্ধে ডিএমপি বিআরটি এর দায়সারা অভিযান। বাড়ি ফেরায় চাহিদা কম আকাশপথে। এবং সেনাবাহিনী প্রেসিডেন্ট প্রাসাদের দখল নিলেও সুদানে অবসান হয়নি গৃহযুদ্ধের। আরএসএফ এর পাল্টা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন কোনো উদ্যোগ যেন নেওয়া না হয় যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। প্রতিবেদনে বিস্তারিত। পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ৬ সংস্কার কমিশনের প্রস্তাবনা জমা দেওয়ার পর চলতি মার্চের শুরুতে রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য স্প্রেড শিট পাঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন। পর্যবেক্ষণ শেষে ওই স্প্রেডশিট ১৩ মার্চের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও অধিকাংশ রাজনৈতিক দল নির্ধারিত সময়ে তা জমা দেয়নি। রোববার প্রস্তাবনা জমা দেওয়ার আগের দিন সংবাদ সম্মেলন ডাকে বিএনপি, যেখানে প্রস্তাবের নানা অসঙ্গতি তুলে ধরেন দলটির মহাসচিব। স্প্রেডশিটে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসছে। স্পেসিফিক এখন আমি বলতে চাচ্ছি না। এছাড়া অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার অনুরোধ জানান তিনি। নির্বাচিত সংস্কারের মাধ্যমেই পূর্ণ সংস্কার সম্ভব উল্লেখ করে ফখরুল বলেন, এমন কোনো উদ্যোগ যেন নেওয়া না হয় যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয়। এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে, কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত লোকদেরই দেশ পরিচালনায় উদ্বুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। এদিকে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১১টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছিল সংস্কার কমিশন, কিন্তু এ নিয়ে এবার আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির প্রশ্ন, কিসের ভিত্তিতে আলোচনা বা সংলাপ ছাড়াই প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করছে ঐক্যমত্য কমিশন?
শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের দেয়া ন্যূনতম প্রার্থী হবার বয়স 21 বছরের বদলে 23 বছর আর 16 বছর থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি। আগামীকাল দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাবপত্রের মতামত জমা দেবে তারা। 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ মানে কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে, এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। সংস্কার নিয়ে সব পক্ষের সঙ্গে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আশা ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। সকালে সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে আরও দুটো রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় অংশ নেয় খেলাফতে মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি। এদিকে প্রস্তাবনার 166টির মধ্যে 140টির সাথে একমত খেলাফতে মজলিস এবং লেবার পার্টি একমত 147টি প্রস্তাবনার সাথে। বাকিটা জানাবেন রকিবুল রাহাত। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর সবার আগে যেসব দাবি ওঠে তা হলো গেল 15 বছরের আওয়ামী ফ্যাসিবাদের হাতে ধ্বংস হওয়া সব খাতের সংস্কার। দায়িত্ব নিয়েই অন্তর্বর্তী সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে। সংস্কার প্রস্তাবনার আলোকে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানাতে গেল বৃহস্পতিবার থেকে ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপ শুরু হয়। সংলাপের দ্বিতীয় দিনে খেলাফত মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি কমিশনের সামনে তাদের মত দ্বিমতের অংশগুলো তুলে ধরে। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 140টির সাথে একমত তারা, আর বহুত্ববাদ ও গণপরিষদ নির্বাচন সহ 10টি প্রস্তাবনায় দ্বিমত প্রকাশ করেছে খেলাফত মজলিস। এ সময় ইসলামের স্পষ্ট বিধানের বিপক্ষে কোনো আইন করা যাবে না বলে দাবি জানায় দলটি। কিছু প্রস্তাব দিয়েছি যে সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন, কারণ দেখে মানুষ 92% মুসলমান। এখানে যদি ধর্মীয় স্পষ্ট বিরোধী কোনো আইন করা হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি হয়। এগুলো বন্ধ রাখতে হলে এগুলো থেকে দূরে থাকতে হবে। এদিকে লেবার পার্টির সভাপতি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তারা, তবে উভয় পক্ষের মেয়াদ 5 বছর করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে দেশকে 4টি প্রদেশে ভাগের বিপক্ষে অবস্থান নেয় দলটি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আমরা এটার পক্ষে। আমরা মনে করি যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই যে 4টা প্রদেশের কথা বলা হয়েছে, আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি, কারণ আমাদের দেশ খুবই ছোট দেশ। আপনারা জানেন যে বাংলাদেশের মতো জায়গাতে প্রদেশগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। সংলাপের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কমিশন। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই আমরা কাজ শুরু করেছি, এই অর্থে যে খুব দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদেরকে, এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। এর আগে ঐক্যমত্য কমিশন 38টি দলের কাছে 166টি প্রশ্নমালা পাঠায়, যার মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত 70টি, বিচার বিভাগ বিষয়ক 23টি, দুর্নীতি দমন বিষয়ক 20টি এবং নির্বাচন সংস্কারের বিষয়ে 27 প্রস্তাবনা রয়েছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা।
সংবাদপত্রের মালিকরা টেলিভিশনের মালিক হতে পারবেন না, এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকা যাবে না, এমন 20টিরও বেশি সুপারিশ রেখে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। স্বচ্ছ উন্মুক্ত পরিবেশে গণমাধ্যম অনুমোদন দেওয়া হয়নি বলে মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকতা সুরক্ষা আইন করবার প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার জন্য বিসিএস নবম গ্রেডের সমপরিমাণ বেতন ভাতা দেবার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের ভালো বেতন কাঠামো হলে দুর্নীতি বন্ধ করা যাবে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না, কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে, একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে, একই ভাষায় দুটো দৈনিক পত্রিকা। বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, এবং সেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হতে পারে কিভাবে সেটা আমরা বলেছি যে বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, পাশাপাশি জুলাই আন্দোলনের আহতদের সঠিকভাবে পুনর্বাসন করতে হবে, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জুলাই ওয়ারিয়র্স। বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি করেছে ওয়ারিয়র্স অফ জুলাই। জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ বিক্ষোভে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করেন। আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি, আর আমরা বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করতে দেব না। আমার টার্গেট চলে গেছে, যতদিন পর্যন্ত আমার এই বামাত আছে অতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে এই কুড়িয়া দিনার এই আওয়ামী লীগের দলের এই বাংলার মাটিতে জায়গা হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। পরিষ্কার ভাষায় বলতে চাই, অতি দ্রুত আপনারা সাবধান হয়ে যান। অনতি বিলম্বে যদি সাবধান না হন, এই জুলাই যোদ্ধারা আপনাদের বিরুদ্ধে আবার জুলাই গঠন করবে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয় ওয়ারিয়র্স অফ জুলাই। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। সড়কে 6 লাখের বেশি ফিটনেসবিহীন যানবাহন চলাচল করলেও ঈদ সামনে রেখে কেবল সতর্কতার মধ্যে সীমাবদ্ধ বিআরটিএ ও ডিএমপির প্রথম দিনের অভিযান। একটি মাত্র গ্যারেজে অভিযান চালানো হয়। গ্যারেজে ফিটনেসবিহীন গাড়ি এলেই বিআরটিএকে জানানোর অনুরোধ তাদের। আরিফ হোসেনের প্রতিবেদন। সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। ঈদ আসলেই এই প্রতিযোগিতা আরও বাড়ে। সরকারি হিসেবে 6,11,000-এর বেশি ফিটনেসবিহীন গাড়ি সড়কে রয়েছে, বাস্তবে সে সংখ্যা আরও বেশি। বিআরটিএর দেয়া তথ্য বলছে 20,868টি বাস, 11,185টি মিনি বাস, 57,041টি ট্রাক, 73,007টি প্রাইভেট কার, 30,538টি মাইক্রোবাস, 72,159টি পিকআপ ভ্যান, 39,591টি ট্রাক্টর, 14,380টি হিউম্যান হলার, 3,811টি অ্যাম্বুলেন্স, 2,05,647টি অটোরিকশার ফিটনেস বা হালনাগাদ সনদ নেই। আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিতে লক্ষ্য ঝক্কর ফিটনেসবিহীন বাস চলাচল রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে বিআরটিএ ও মিরপুর ট্রাফিক বিভাগ। অভিযানের শুরুটা মাওয়াহিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। সেখানে বেশ কয়েকটি পুরনো গাড়ি রং দেওয়ার কাজ করছে শ্রমিকরা। তাদের কাছে জানা গেল কয়েকদিনের মধ্যে রাস্তায় নামবে এই গাড়িটি। এই গাড়িটি প্রস্তুত হতে আর কতদিন সময় লাগবে বলে মনে করেন? আরও 1 সপ্তাহ। মানে কি কি কাজ করা হচ্ছে এখানে? এখানে রঙের কাজ প্লাস বডির কাজ দুটোটাই। এগুলো রাস্তায় চলবে? হ্যাঁ, ঈদের জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে। গ্যারেজে থাকা গাড়িগুলোর বিআরটিএ ফিটনেস সার্টিফিকেট, টিন, বিন ও লাইসেন্স রিনিউ করা আছে কিনা যাচাই বাছাই করেন অভিযান পরিচালনাকারী দলটি। গাড়ির কাগজ নিতে হবে, ঠিক আছে কিনা গাড়ি, এটা দেখতে হবে আমাদের। এগুলো আমরা সব দেখে তারপর আমরা গাড়ির কাজ শুরু করব। যদি কোনো গাড়ি ঢুকাই, মানে কোনো গাড়ি রিপেয়ার কাজ হয় বা নতুন বিআরটির সাথে যোগাযোগ করে যে পেপারস ঠিক আছে কিনা এটা দেখতে বললো।
অভিযান পরিচালনাকারী দলের প্রধান জানান, দুর্ভোগমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে চায় সরকার। রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি নামানোর আগেই তাই ব্যবস্থা নিচ্ছেন তারা। রাস্তায় চলাচলের অনুপযোগী কোনো গাড়ি তারা রাস্তায় নামাবেন না, এটা তারা আমাদের আশ্বাস দিয়েছেন। এই মর্মে তারা আমাদেরকে মুসলেখাও দিয়েছেন যে যদি কোনো গাড়ি তারা রাস্তায় ছেড়ে দেয় বা চালায়, যে গাড়িগুলো রাস্তায় চলাচল অনুপযোগী, তাহলে পরবর্তীতে তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফিটনেসবিহীন গাড়ির একটা বড় অংশ চলে গাবতলী বাস স্ট্যান্ড থেকে। কিভাবে প্রতিরোধ করবেন? গ্যারেজগুলোতে আসছি, আমরা ওনাদেরকে সময় দিচ্ছি যে আপনারা আপনাদের লাইসেন্সগুলো, যারা লাইসেন্স করেননি তারা লাইসেন্স করেন, যদি লাইসেন্স করে থাকেন মেয়াদ চলে গিয়ে থাকে নবায়ন করেন। আমরা বাস মালিকদের সাথে বসতেছি, আমরা বাস চালক, শ্রমিক সবার সাথে বসতেছি, ওনাদেরকে সবাইকে আমরা সতর্ক করতেছি। জানমালের নিরাপত্তার স্বার্থে ঈদে ফিটনেসযুক্ত যানবাহন নামানোর জন্য মালিক শ্রমিকদের আহ্বান জানিয়েছেন বিআরটিএ ও মিরপুর ট্রাফিক বিভাগ। আরিফ হোসেন, এখন, ঢাকা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। দেশের আকাশপথে এবার বাড়ি ফেরা যাত্রীর চাপ তেমন একটা নেই, তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো থেকে এখনও আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তারা বলছে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। তবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 13টি অতিরিক্ত ফ্লাইট চলবে 3টি রুটে। নাইম আবির জানাবেন বিস্তারিত। ঈদ এলে বাড়ি ফেরার এমন চিত্র খুব সাধারণ। সড়ক, রেল কিংবা জলপথ সবখানেই থাকে উপচে পড়া ভিড়। তবে গেল কয়েক বছর ধরে আকাশপথেও থাকে ঈদ যাত্রার আমেজ। অল্প সময় আর ভোগান্তিহীন যাত্রায় অনেকেই হাওয়াই জাহাজে চেপে ফেরেন ঘরে। প্রতিবার ঈদ এলে তাই নাগালের বাইরে চলে যায় বিমানের টিকিটের দাম। যাত্রী চাপে অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা আসে এয়ারলাইন্সগুলো থেকে। তবে এবারে চিত্র খানিকটা ভিন্ন। এ পর্যন্ত অভ্যন্তরীণ বিভিন্ন রুটে টিকিটের চাপ তেমন একটা নেই। 25 মার্চ থেকে চাপ বাড়ার প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর, তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো থেকে এখনো পর্যন্ত আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তবে ঈদের দিন থেকে পরের 3 দিন কক্সবাজার রুটে পর্যটকের চাপ আছে। বাস্তবতা হচ্ছে যে বিগত বছরগুলোতে যেভাবে আসলে ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার একটা প্রবণতা দেখা যেত, বিশেষ করে উত্তরবঙ্গের যে ডেস্টিনেশনগুলো আছে লাইক সৈয়দপুর, যশোর কিংবা দক্ষিণবঙ্গের বরিশাল, যশোরে, এই যে ডেস্টিনেশনগুলোতে আসলে চলতি বছর আসলে সেই ধরনের একটা হিউজ একটা প্রেশার আসলে যাত্রী চাপটা দেখছি না, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এবছর কোনো ধরনের কোনো এক্সট্রা ফ্লাইট আসলে প্রোভাইড করিনি। এয়ারলাইন্সগুলো বলছে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। আগে যে প্রবলেমটা ছিল, ঢাকা থেকে কক্সবাজার যেতে আসলে অনেক একটা লম্বা সময়ের ব্যাপার ছিল, রাস্তাঘাটে অনেক ধরনের হ্যাসেল ছিল, যানজটের ব্যাপার ছিল। উত্তরবঙ্গের কথা বলেন আপনি, সে দেখা গেল যে 12, 14, 15 ঘন্টাও লেগে যেত। সেখানে ট্রেনের অ্যাভেলেবিলিটি আসলে ছিল না। সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো যে চলতি বছর আসলে সেটা অনেকটা আমি বলবো ওভারকাম করে আসলে রোড ট্রান্সপোর্ট এবং রেলওয়ের যে বেনিফিটগুলো আছে, আমি বলবো যে সেই জায়গাটা অনেক বেশি কমফোর্টেবল হওয়ার কারণে আসলে সেটারও একটা প্রভাব আসলে এয়ার কানেক্টিভিটিতে পড়েছে বলে আমার কাছে মনে হয়। তবে ব্যতিক্রম রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে তাদের অতিরিক্ত 13টি ফ্লাইট চলবে। চাপ থাকে দেখি তো আমরা ফ্লাইটটা বাড়ালাম আর কি, ওই কাভার দেওয়ার জন্য। চাপ থাকে, যাওয়ার সময় একটু চাপ আসছে আমাদের। রাজশাহীতে আমাদের নর্মালি হচ্ছে কি সপ্তাহে 4টা ফ্লাইট, সেই জায়গায় আমরা প্রত্যেকদিনই দিচ্ছি 25 তারিখ থেকে ধরতে গেলে, আর 30 তারিখে তো 2টা ফ্লাইট দিচ্ছি। বরিশালে আমাদের সপ্তাহে 3টা ফ্লাইট, সেই জায়গায় আরও একটা ফ্লাইট বাড়ালাম ঈদের চাপটা সামলানোর জন্য। আর সৈয়দপুরে প্রতিদিন একটা করে যায়, সেই জায়গায় আমরা 2টা করে দিলাম। প্রতিবার ঈদে দেশের যাত্রীদের বিদেশ যাত্রার প্রবণতা দেখা গেলেও এবার সেখানেও ভাটা। তবে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা যাত্রীর চাপ আছে। নাইম আবির, এখন, ঢাকা। ঈদবাজারে বিপণী বিতানগুলোতে কেনাকাটায় ভিড় বাড়ছে ক্রেতাদের। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন, তার কাছে জানবো বিস্তারিত। রাব্বি, ছুটির দিনে কেমন জমেছে ঈদের কেনাকাটা, এবং যেহেতু একেবারে শেষ সপ্তাহে রমজান চলে এসেছে, এই মুহূর্তে সার্বিকভাবে কেনাকাটার চিত্র আসলে কি, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, বিস্তারিত বলবেন। আবির, আপনি সঠিক বলেছেন যে এখন যেহেতু রোজার একেবারে শেষ পর্যায়ে আছে,
আজকে 21তম রোজা এবং 21তম রোজায় আজকে আমি দেখেছি যে সকাল থেকে এই বসুন্ধরা শপিং মলে এখানে যারা ক্রেতা আছেন, দর্শনার্থী আছেন, তারা এসেছেন, ভিড় করছেন এবং একটা আনন্দপূর্ণ পরিস্থিতি বা পরিবেশই কিন্তু এখন বিরাজ করছে এই শপিং মলে। এখানে আসা ক্রেতারা বলছেন যে প্রতি বছর 2টি ঈদ আসে, তার মধ্যে এই যে রমজান শেষে ঈদ উল ফিতর, সেটি তাদের কাছে অত্যন্ত একদিকে যেমন ধর্মীয় গাম্ভীর্যে তারা পালন করেন, অন্যদিকে তারা উৎসবের রূপ দেওয়ার চেষ্টা করেন এবং তারই বড় অনুষঙ্গ হলো এই যে নতুন পোশাক বা নতুন পোশাকের সঙ্গে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, প্রসাধনী রয়েছে, সেগুলো কিনতে তারা আজকে আমরা এই বিপণী বিতানগুলোতে তারা এখানে এসেছেন। এবং বিক্রেতারাও বলছেন যে প্রথম দিকে বেচা বিক্রি কিছুটা কম হলেও এই 20 রোজার পরে তাদের যে বেচা বিক্রি সেটা অনেকটা অংশে বেড়ে গিয়েছে এবং এখানে ক্রেতাদের সমাগম সকাল থেকে অল্প অল্প ছিল, দুপুরের পর এখন যেহেতু 2টারও বেশি সময় বাজে, এখন আসলে অনেকটা বেশি ক্রেতার সমাগম হয়েছে। প্রায় কয়েক হাজার ক্রেতা কিন্তু একসঙ্গে ঢুকছে এই বসুন্ধরা শপিং মলে। এখন এখানকার বিক্রেতারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা পণ্যের দাম বা কিছুটা পোশাকের দাম বেড়েছে, ক্রেতারাও এই অভিযোগটা করছেন। তারপরেও তাদের সামর্থ্য যা আছে সামর্থ্য অনুযায়ী তারা আসলে কেনাকাটা করার চেষ্টা করছেন। পরিবারের স্বজনদের নিয়ে এসেছেন, ছোট ছোট শিশুরা এসেছেন, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এসে তারা আনন্দ করেই তার আজকের এই কেনাকাটাটা করছেন। কারণ ঈদে তারা এই পোশাক আসলে দেহের যত্নের পাশাপাশি মনেরও একটি অংশ বটে, কারণ তারা নতুন পোশাক কিনতে পারলে অনেকে আনন্দ পান। অনেক শিশুদের নতুন পোশাক আগে কিনে দিয়ে থাকেন, সন্তানদের আগে কিনে দিয়ে পরবর্তীতে যারা একটু বয়স্ক রয়েছেন বা একটু প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের পোশাক কিনতে তারা চেষ্টা করেন। এটা আসলে একদিকে যেমন তাদের মনের আনন্দ, অন্যদিকে ঈদকে উদযাপন করার জন্যই তারা আজকে এখানে এসেছেন। তবে দাম দরের বিষয়গুলো রয়েছে, বিক্রেতারাও বলছেন যে দাম যেমনই হোক ক্রেতারা আকৃষ্ট হচ্ছে, নতুন নতুন পোশাক তারা আসলে কিনছেন। এছাড়া ক্রেতাদের আসলে বলছেন ঈদ যেহেতু এসেছে সেক্ষেত্রে তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করছেন তাদের এই পোশাক কিনে তাদের ঈদকে রাঙিয়ে তোলার জন্য। অল্পের মধ্যে সাধ্যের মধ্যেই তারা আসলে চেষ্টা করছেন। বিক্রেতারাও বলছেন যে শেষ দিকে বেচা বিক্রিটা আরও বেশি বাড়বে, যেহেতু এখন কিছুদিন পরে সরকারি ছুটি হয়ে যাবে। ছুটির দিনগুলোতে সাধারণত বেচা বিক্রিটা আরও বেশি বেড়ে যায়। গতকালকে শুক্রবার ছিল, আজকে যেহেতু শনিবার, পুরো দিনব্যাপী তারা আজকে কেনাকাটা চলবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। চট্টগ্রামে বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় 4 ঘন্টা পর দুপুর 1টার দিকে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। সকাল 9টার দিকে নগরীর ইপিজেড মোড়ে বিক্ষোভ শুরু করে জেএমএস নামে একটি পোশাক কারখানার হাজারো শ্রমিক। আন্দোলনকারীরা জানান গত 2 থেকে 3 মাস ধরে বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ। এ সময় বেতন বোনাস পরিশোধের দাবি জানান তারা। এদিকে এই ঘটনায় সড়কের দুই পাশে আটকা পড়ে আমদানি রপ্তানির পণ্যবাহী পরিবহন সহ কয়েক হাজার যানবাহন। সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় 4 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। চট্টগ্রামে প্রবর্তক মোড়ের মিনি সুপারমার্কেটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। জানাবেন যে এখন পর্যন্ত অভিযানে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কিনা, আর যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, প্রতি বছরই দেখা যায় যে রমজানের ঈদকে কেন্দ্র করে শপিং মলগুলোতে অতিরিক্ত দাম নেওয়া হয় পোশাক সহ বিভিন্ন যে ঈদ কেন্দ্রিক পণ্য আছে সেই জায়গাতে। আর এই বিষয়টি বিভিন্ন অভিযোগগুলো প্রতিনিয়ত পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারই ভিত্তিতে মূলত আজকে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা দেখেছি দুপুরে তারা আড়ংয়েই অভিযান পরিচালনা করে, সেখানে কিন্তু বেশ কিছু অসঙ্গতি পায় এবং ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের একটা অসামঞ্জস্য যেমন পেয়েছিল, পাশাপাশি যারা পণ্যগুলো বিক্রি করা হচ্ছে তার ভাউচার তারা দেখাতে পারেনি। এরপর পরে তাদেরকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রদর্শন করার জন্য তাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে অভিযান পরিচালনা করছে। এর আগে তারা একটি দোকানে অভিযান পরিচালনা করে যেখানে বেশ কিছু অসঙ্গতি পায়। বিশেষ করে আমদানি করা যে সকল পণ্যগুলো তারা এখানে বিক্রি করছে তার কোনো বিল ভাউচার দেখাতে পারেনি এবং অতিরিক্ত দামে এই পোশাকগুলো
পণ্যগুলো বিক্রি করা হচ্ছিল। আমরা দেখেছি যে একটি পাঞ্জাবি দাম নির্ধারণ করা হয়েছিল 24,500 টাকা, এক জোড়ো জুতোর দাম নির্ধারণ করা হয়েছিল 22,000 টাকা। এরকম বেশি দামেই আসলে পণ্যগুলো বিক্রি করা হচ্ছিল, কিন্তু সেই পণ্যগুলো ক্রয়ের যে রসিদ সেগুলো তারা দেখাতে পারেনি, যার কারণে ওই প্রতিষ্ঠানকে 50,000 টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করে এবং সতর্ক করে যেন এই বিষয়গুলো তারা পরবর্তীতে সংশোধন করে নেয়। এই মুহূর্তে তারা আরও একটি দোকানে অভিযান চালাচ্ছে, যেটি আকর্ষণ দোকান নামে পরিচিত। এখানেও কিন্তু লেডিস আইটেমগুলো আসলে বিক্রি হয়, পোশাক বিক্রি হচ্ছে। সেখানে তারা আসলে বিভিন্ন অসঙ্গতিগুলো খতিয়ে দেখছেন, বিশেষ করে ক্রয় ভাউচারের সাথে বিক্রয় মূল্যের যে একটা অসামঞ্জস্যতা, সেই বিষয়গুলো তারা দেখছেন এবং সেগুলো যথাযথ আসলে উত্তর দিতে না পারলে সেখানে জরিমানাও করা হচ্ছে। এর আগেও দেখেছি আমরা জরিমানা করেছি, এখানেও এমন কিছু অসঙ্গতি মিলেছে দেখতে পাচ্ছি। এবং যেহেতু তারা পণ্যগুলো বাইরে থেকে সংগ্রহ করেন, বাইরে থেকে সংগ্রহ করার কারণে আসলে যে সকল কাগজগুলো প্রদর্শন করা দরকার, প্রয়োজনীয় কাগজপত্র, সেগুলো এখানে দেখাতে পারছে না, যার কারণে এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হচ্ছে। এখানেও কিন্তু এই ধরনের অভিযোগগুলো পেয়েছে। তো সব কিছু মিলিয়ে এ ছিল আমার কাছে চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সবশেষ। ঈদ উপলক্ষে ভোলায় প্রায় 100 কোটি টাকার প্রসাধনী বেচা কেনার আশা। ব্যস্ততা বেড়েছে জেলার ছোট বড় সকল প্রসাধনীর দোকানে। মানে ভালো ও দামে সাশ্রয়ী হওয়ায় দেশীয় ব্র্যান্ডের প্রসাধনীর চাহিদা এবার বেশি বলে জানান বিক্রেতারা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। বছর জুড়ে চাহিদা থাকলেও ঈদসহ নানা উৎসবে কয়েক গুণ বাড়ে প্রসাধনীর চাহিদা। নতুন পোশাকের সঙ্গে পছন্দের প্রসাধনীতে নিজেকে সাজিয়ে নিতে থাকে বাড়তি চেষ্টা। প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিল রেখে এবার হালকা সাজসজ্জা বেছে নিচ্ছেন বেশিরভাগ তরুণী, যা ঘিরে প্রসাধনীর দোকানে ক্রেতাদের ভিড়। ভোলার চকবাজারে ঈদ উপলক্ষে বরাবরের মতো চাহিদার শীর্ষে রয়েছে মেহেদি, লিপস্টিক, নেল পলিশ, ফেস পাউডার, লিপ বাম, আইশ্যাডো সহ সাজসজ্জার নানা পণ্য। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতাদের চাহিদা। মেকআপ আইটেম এগুলো বাহিরের প্রতি একটু আগ্রহ বেশি, কিন্তু এই যে মেহেদি এসব আমরা দেশিটাই চুজ করি। ঈদের মার্কেট করতে এসেছি, দেশি প্রোডাক্টই বেশি কেনা হয়েছে। মমতাজ এবং স্মার্ট যে মেহেদিগুলো আছে এগুলা দেশীয় প্রোডাক্ট হিসাবে অনেক ভালো। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে আমদানি ব্যয় বেশি হওয়ায় এবছর ক্রেতারা ঝুঁকছেন দেশীয় পণ্যের দিকে, আর ঈদ ঘিরে বেশি চাহিদা রয়েছে মেহেদির। কিছু অসাধু ব্যবসায়িকরা আপনার নকল মাল দেয়, যার জন্য আপনার কাস্টমারের মুখে সমস্যা হয়। আর আমাদের দেশি পণ্যগুলো যদি কোনো সমস্যা হয় আমরা কোম্পানিরে খুঁজে পাই, বিদেশি কোনো কোম্পানিগুলো খুঁজে পাই না। গত বছরের তুলনায় এবছর দেশি প্রোডাক্টের কাস্টমারের খুব আগ্রহ বেশি এবং বিক্রিটাও বেশি দেখাচ্ছে। মমতাজ চলে, তারপরে যে মেহেদিগুলো, পাকিস্তানি মেহেদিগুলো ওগুলো চলে, সব কিছুই ভালো চলে, দেশি প্রোডাক্ট ভালো চলে। ব্যবসায়ীদের আশা, ঈদে ভোলায় ছোট বড় প্রায় 1200 প্রসাধনীর দোকানে বেচা কেনা হবে অন্তত 100 কোটি টাকার। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। দেশের বাইরের প্রসঙ্গ। প্রায় 2 বছর পর সেনাবাহিনী প্রেসিডেন্ট প্রাসাদের দখল ফিরে পেলেও এখনও রাজধানীতে লড়াই চালিয়ে যাচ্ছে আধা সামরিক বাহিনী আরএসএফ। প্রাসাদের নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণের মধ্যেই আরএসএফের ড্রোন হামলায় সাংবাদিক সহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য। তবে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত রেখে বিজয় অর্জনের ঘোষণা সেনাপ্রধানের। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। অবশেষে প্রেসিডেন্ট প্যালেসের সঙ্গে রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সুদানের সেনাবাহিনী। প্রায় 2 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে আধা সামরিক বাহিনী আরএসএফের বিরুদ্ধে সেনাবাহিনীর সবচেয়ে বড় অর্জন এটি। বিজয়ের এই ক্ষণে সেনাপ্রধানকে আনন্দে উদ্বেলিত হয়ে বরণ করে নেন সুদানিজরা। রিপাবলিকান প্যালেসের সামনে তাৎক্ষণিক ভাষণে আল বুরহান জানান, পবিত্র রমজান মাসের এই বিজয় সুদানকে নতুন করে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে বিজয় অর্জনের ঘোষণা দেন তিনি। তবে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ হারালেও লড়াই শেষ হয়নি বলে বিবৃতি দিয়েছে আরএসএফ। আধা সামরিক বাহিনীটির দাবি, প্রাসাদের বাইরেই অবস্থান করছে আরএসএফের সদস্যরা। ইতোমধ্যেই আকস্মিক হামলায় হত্যা করা হয়েছে বুরহানের কয়েকজন সেনাকে। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, ড্রোন হামলায় সেনা সদস্যসহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এ খবর সম্প্রচারের সময় সহকর্মীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রীয় গণমাধ্যম সুদান টিভির উপস্থাপক।
তবে কৌশলগত এই জয়ে এখনই গৃহযুদ্ধের অবসান হচ্ছে না বলে মত বিশ্লেষকদের। সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চল বর্তমানে আরএসএফ এর নিয়ন্ত্রণে। রাজধানীতেও ছড়িয়ে রয়েছে মোহাম্মদ হামদান দাগালোর সেনারা। ক্ষমতার এই লড়াইয়ে দেশটি দুই ভাগে বিভক্তের সংখ্যা প্রকট হচ্ছে প্রতিনিয়ত। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর সুদানের ক্ষমতায় বসে সেনাবাহিনী, যেখানে বড় ভূমিকা পালন করেন সেনাপ্রধান আল বুরহান ও আরএসএফ প্রধান হামদান দাগালো। তবে আধা সামরিক বাহিনীর 1 লাখ সদস্যকে সামরিক বাহিনীতে একীভূত করার পদক্ষেপের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করে আরএসএফ। জাতিসংঘের তথ্য বলছে, রক্তক্ষয়ী এই যুদ্ধে 1.5 লাখের বেশি প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1.5 কোটি মানুষ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ইস্তানবুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল তুরস্ক। শুক্রবার রাতেও দেশটির রাজপথ ছিল এরদোয়ান বিরোধীদের দখলে। মেয়র একরামের দল সিএইচপির উদ্যোগে চলতি দশকের সবচেয়ে বড় এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন 3 লাখেরও বেশি মানুষ। পুলিশের সাথে সংঘর্ষের জেরে আটক 1.5 শতাধিক বিক্ষোভকারী। এদিকে কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। প্রতিবাদী জনতাকে ঠেকাতে মরিয়া তুরস্কের পুলিশ। জলকামান, কাঁদানে গ্যাস আর পিপার স্প্রে ব্যবহার করে রাস্তা থেকে হটানো যাচ্ছে না সরকার বিরোধীদের। গেল বুধবার ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগলুকে গ্রেফতারের জেরে এ নিয়ে টানা 3 দিন দেশের প্রধান সড়কের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। আল জাজিরার তথ্য বলছে, গেল বৃহস্পতিবার 2028 সালের নির্বাচনের প্রার্থিতার ঘোষণা দেওয়ার কথা ছিল ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগলুর। কিন্তু ঠিক তার আগের দিন সরকার বিরোধী বিক্ষোভে সংশ্লিষ্টতা, দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে মদত দেওয়ার অভিযোগে একরাম সহ 106 জনকে আটক করে পুলিশ। মেয়র একরামের দল সিএসপির নেতৃত্বে শুক্রবারের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন 3 লাখেরও বেশি মানুষ। বিরোধীদের এই তৎপরতাকে সড়ক সন্ত্রাস আখ্যা দিয়ে সব ধরনের নাশকতা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সরকার বাহাদুরের নির্দেশে এদিনও আগ্রাসী ভূমিকায় দেখা গেছে পুলিশকে। সর্বোচ্চ শক্তি নিয়ে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের, আটক করা হয় 1.5 শতাধিক সরকার বিরোধীকে। কোথাও কোথাও পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ক্ষুব্ধ জনতা। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর এই ক্র্যাকডাউন অভিযানের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল সিএইচপি প্রধান। এএফপির তথ্য বলছে, বুধবার ইস্তানবুলের মেয়রকে গ্রেফতারের জেরে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে তুরস্কের 32টি প্রদেশে। বৃহস্পতিবার পর্যন্ত আটক বিক্ষোভকারীর সংখ্যা 88। অনলাইন অ্যাক্টিভিটির জেরে আটক আরও 1.5 শতাধিক। এছাড়া গেল 3 দিনে আহত হয়েছেন অন্তত 18 জন পুলিশ কর্মকর্তা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। হুথি বিদ্রোহী গোষ্ঠীর অনবরত মিসাইল হামলার মধ্যেও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাত্র 4 দিনে উপত্যকায় হত্যা করা হয়েছে 6 শতাধিক ফিলিস্তিনিকে। জীবিতদের ফেরত না দিলে গাজা পূর্ণরূপে দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে গোয়েন্দা সংস্থার প্রধানকে অপসারণের পর অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে নেতানিয়াহু সরকার। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। সাইরেনের শব্দে টানা 2 রাত ঘুমহীন ইসরায়েল। কারণ দখলদারদের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। 48 ঘন্টায় তৃতীয়বারের মতো চালানো ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। যাত্রীদের প্রাণে বাঁচাতে এয়ারলাইন্সগুলোকে বিমানবন্দর এড়িয়ে চলতে সতর্ক করেছে ইয়েমেনের গোষ্ঠীটি। وذلك بصاروخ باليستي فرط صوتي نوع فلسطين 2 وقد حققت العملية هدفها بنجاح بفضل الله وتعد هذه العملية هي الثالثة خلال 48 ساعة। যদিও প্রতিরোধ যুদ্ধকে তোয়াক্কা না করে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গেল 4 দিনে উপত্যকায় প্রাণ হারিয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। শুক্রবার হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করেছে আইডিএফ। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামাস জিম্মিদের মুক্তি না দিলে উপত্যকা পূর্ণরূপে দখল করবে ইসরায়েল। পরিস্থিতিকে সংকটপূর্ণ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। This all comes against a backdrop of no supplies having entered Gaza since the beginning of March, so for about 19 days. So this is the longest period since the start of the conflict back in October 2023. We've got about flour supplies left for another six or so days. We can stretch that, we can by giving people
গাজাবাসীর সঙ্গে সংহতি জানিয়ে শুক্রবার বিশ্বের বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে জুম্মার পর বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। অন্যদিকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাস ঘিরে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন মুসলিমরা। রাস্তায় সেটে দেয়া হয় নেতানিয়াহুর ছবি। এদিকে গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধানের অপসারণ সাময়িকভাবে আটকে দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। অপসারণের বিরোধিতা করায় অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্বৈরাচারের বিরুদ্ধে বেশ কয়েকটি শহরে বিক্ষোভে অংশ নিয়েছে সাধারণ জনগণ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন দুপুর শেষ করবার আগে শিরোনামগুলো আরও একবার। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ বিএনপির। সংলাপ ছাড়ে শতাধিক প্রস্তাব গ্রহণের সমালোচনা এনসিপির। কাল মতামত জমা দেবে দুই দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। আমরা 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। সংস্কার নিয়ে দ্রুত সব পক্ষের ঐক্যমত্যে পৌঁছানোর আশা কমিশনের। খেলাফতে মজলিস ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। এক ব্যক্তির মালিকানায় থাকবে না একাধিক গণমাধ্যম। সংবাদপত্রের মালিক পক্ষ পাবে না টেলিভিশন লাইসেন্স। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। মাত্র একটি গ্যারেজকে সতর্ক করে ফিটনেসবিহীন বাস বন্ধে ডিএমপি বিআরটিআর দায়সারা অভিযান। বাড়ি ফেরায় চাহিদা কম আকাশপথে। এবং সেনাবাহিনী প্রেসিডেন্ট প্রাসাদের দখল নিলেও সুদানে অবসান হয়নি গৃহযুদ্ধের। পাল্টা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আরএসএফের। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvএখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।